বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ দীর্ঘদিন থেকেই। এই অসুস্থতার পেছনে বয়স যেমন একটা কারণ, তার উপর দিয়ে তার আগের রেজিম যে সমস্ত মনস্তাত্ত্বিক নিপীড়নমূলক কাজকর্ম করেছে সেটাও তার জন্য কিছুটা দায়ী। কিন্তু মানুষ মরণশীল, আমরা আশা করি যে উনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মরণশীল মানুষ যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন, সেটা বেদনার, যিনি মৃত্যুবরণ করেন না কেন, এবং পরিণত বয়সে মৃত্যুবরণ করার মধ্যে মানুষ মরে গেল কেন সেটা হিসাব করার চাইতে তার জীবনের অর্জন, তার জীবনে পারিবারিক জীবনের বাইরে যে সামাজিক, রাজনৈতিক, জাতীয় জীবন কিংবা আঞ্চলিক আন্তর্জাতিক জীবন, সেখানে তার অবদান কী সেইটাই মূল্যায়ন হবার কথা। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের অপরাপর রাজনীতির তুলনায় ধরুন গত কয়েক দশকের মধ্যে তিনি এমনি এগিয়ে আছেন। সেই অর্থে তিনি নিঃসন্দেহে তার যারা শুভার্থী, এমনকি যারা নিরপেক্ষ বিশ্লেষক, তারাও তার জীবনকে একটা সফল জীবন হিসেবেই দেখবেন। তো সেইটার সঙ্গে তার যে সম্পর্ক, সেটা হলো বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উন্নয়নের সঙ্গে সম্পর্ক। সেই প্রক্রিয়ায় চিন্তা করলে বাংলাদেশে এই মুহূর্তে একটা জাতীয় নির্বাচন প্রয়োজন। তার অসুস্থতার সঙ্গে আমি মনে করি না যে সেই নির্বাচনের শিডিউল পেছানোর কোনো সম্পর্ক থাকতে পারে, কারণ তিনি তো বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনই চেয়েছিলেন বা চান। তো সেই ক্ষেত্রে মানুষের জন্মমৃত্যু অসুস্থতার সঙ্গে এটা সম্পর্কিত হতে পারে না, কারণ একদিকে একজনের ব্যক্তির মৃত্যু, তিনি যত বড় মানুষই হন না কেন, আমাদের চাইতে যত বড়ই হন না কেন, অন্যদিকে একটা গোটা রাজনৈতিক ব্যবস্থার অবস্থাই বরং খুব থমথমে এখন। সেই থমথমে অবস্থা থেকে একটা উন্নততর জায়গায় পৌঁছাবার জন্যে সত্যিকার অর্থে জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচিত জাতীয় সংসদ এবং সরকার দরকার। আমরা জানি যে যারা বলেন যে আপনি সহ যারা বলেন যে নির্বাচন হবে না বা হওয়ার সম্ভাবনা দেখছেন না, অন্তত আমি অনেকটা হলেও সেটা কার্যত নির্বাচন নয়, ভালো নির্বাচন, যেহেতু আমাকে মেনশন করলেন, আমি সবসময় বলছি। হ্যাঁ, আপনার বলতে হবে না, আপনারটা আমি মনোযোগ দিয়ে শুনি। সেটা হচ্ছে যে আপনি তো নির্বাচন হবে না পক্ষের লোক না, আপনি বলছেন যে নির্বাচনটা হওয়া দরকার, কিন্তু যেই উপাদানগুলি সক্রিয় থাকলে সময় মতো এবং সুষ্ঠু একটা নির্বাচন হতে পারে, তার অনেক বাধা বিপত্তি আপনি দেখতে পাচ্ছেন। আমার অনুমান যে এই বাধা বিপত্তি আরও দূর হবে এবং নির্বাচনের কোয়ালিটিটা কীরকম হবে সেটা নির্ভর করবে সরকার এবং নির্বাচন কমিশন এবং রাষ্ট্রীয় প্রশাসনের উপর। কিন্তু নির্বাচনটার হওয়ার জন্যে মূল যেই সব স্টেক হোল্ডারদের সহমত হওয়া দরকার। ছোটোখাটো কেউ দোল্লামনতার ভেতরে থাকলেও আপনার মূল স্টেক হোল্ডাররা সবাই নির্বাচনের পক্ষে। এরকম একটা পরিস্থিতিতে নির্বাচনকে বানচাল করবার চেষ্টা যাদের আছে, শেষ পর্যন্ত তাদেরকে এত বড় ধরনের দায় নিতে হবে, আমার ধারণা তারাও আরও কিছুদিন পরে নিষ্ক্রিয় হয়ে পড়বে। সেই ক্ষেত্রে কালকে একটা রিটও হয়েছে হাইকোর্টে, যদিও খুব অখ্যাত একটা রাজনৈতিক দলের একজন। সেটা যাই হোক, আপনি যখন বলেন যে বাধা বিপত্তি আছে, অবশ্যই বাধা বিপত্তি আছে, বাধা বিপত্তি আছে। পর্দার অন্তরালের নানান ধরনের রাজনৈতিক খেলোয়াড়রা আছে, দেশি বিদেশি নানান শক্তি তৎপর আছে। কিন্তু আমি মনে করি যে এত বড় একটা গণঅভ্যুত্থান, যেটার জন্য যে সমস্ত কারণে হয়েছিল, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংসদ এবং সরকার গঠন করা জনপ্রতিনিধিত্বমূলক। সেইটাকে যারা বাধা বিপত্তির মুখে ফেলতে চাইবে, আবার মুখে গণঅভ্যুত্থানের জয়গান গাইবে, বরং তারা দেখা যাবে যে এরকম কোনো রাজনৈতিক দুর্ঘটনা যদি বাংলাদেশ কবলিত হয়, তার জন্য দায়িত্ব তাদের ঘাড়ে যেভাবে পৌঁছবে। এবং ষড়যন্ত্রকারীরা সাধারণত বুদ্ধিমান হয়, তাদের এতটুকু বুদ্ধি একসময় উদয় হবে যে যখন দেখবে যে এই নেতিবাচক তৎপরতা থেকে তাদের সরে আসা দেশের জন্যই শুধু নয়, নিজেদের জন্য মঙ্গল। ফলে আমি এখনও পর্যন্ত আশাবাদী বাংলাদেশ একটা নির্বাচনের দিকে এগোচ্ছে। এটা কেন বলছি যে নির্বাচন হলেই একটা দেশে বা সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, এটা মনে করবার কোনো কারণ নাই। কারণ দেশ ঠিক হওয়ার জন্য আরও অনেক ধরনের
উপাদান দরকার পড়ে সেগুলো যে এই মুহূর্তে বিকশিত হচ্ছে তা নয়। কিন্তু আপনি লক্ষ্য করুন, আমি যদি একটা ফ্যাক্টরসের কথা বলি, এই সরকারের 1.5 বছর প্রায় হয়ে গেছে। আমরা গত সপ্তাহের যদি বিশ্ব ব্যাংকের একটা রিপোর্ট দেখি, আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে আপনার ইনকাম ইনইকুয়ালিটি, আয় বৈষম্যের যে অর্থনীতি চালু আছে, সেইটাকে এই সরকার একটা জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে গঠিত সরকার। সেই সরকার আয় বৈষম্য কমানোর জন্য এমন কোনো পদক্ষেপই গ্রহণ করতে পারেনি যা আপনার এই প্রবণতা ঘুরে দাঁড়াবে। উল্টো আমরা দেখলাম এটারও এই 1.5 বছর আরও বেড়েছে। এই মুহূর্তে সরকার বা বিশ্ব ব্যাংকের সমীক্ষা অনুযায়ী 6,20,00,000 লোক দারিদ্র ঝুঁকির মধ্যে রয়েছে, তাদের জীবন ভালনারেবল অবস্থায় পৌঁছেছে। এইরকম একটা অবস্থা, কিন্তু তার জন্য সরকারকে কোথাও জবাবদিহি করতে হচ্ছে না। এমন কোনো রাজনৈতিক নির্বাচিত প্রতিনিধিত্বমূলক প্ল্যাটফর্ম নাই যেখানে তাদেরকে অন্তত 2 মাসে একবার একসাথে পাওয়া যাবে এবং বিশ্বাসযোগ্যভাবে তাদেরকে প্রশ্ন করতে পারবে এটার কারণ কি। এরকম বিভিন্ন সেক্টরে নানান ধরনের, যেমন ধরুন বাংলাদেশের এই আন্দোলন সংগ্রামের পেছনে দুর্নীতি একটা বিরাট কারণ ছিল, দুর্নীতির বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই সমাজের পুরনো দুর্নীতির, আপনার বড় বড়দের দুর্নীতি, সেগুলোর প্রথম দিকে কিছুটা থমকে দাঁড়ালো। এখন বাংলাদেশ এখানে অবস্থা, যারা ক্ষমতার সর্বোচ্চ পাওয়ারফুল লোকরা, উপদেষ্টাদের অনেকের নামে নানা ধরনের দুর্নীতিপরায়ণ ট্রানজ্যাকশনসের খবর বেরোচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তো এই দুর্নীতিগ্রস্ততার কথা বলুন, আর নতুন নতুন উপদ্রব কিছু শুরু হয়েছে, যেমন ধরুন, বা সে পুরনো উপদ্রব নতুনভাবে বিকশিত হয়েছে। আমরা আওয়ামী লীগের 18 বছরের আপনার রাজত্বকাল দেখেছি যে পুলিশরা এক ধরনের, যেটাকে বলে ঢালাওভাবে আসামি করে, হাজার হাজার লোককে কোনো একটা মামলার আসামি করে তারপর মামলা দায়ের করত, এবং ওই যে নাম না দিয়ে কয়েক হাজার বেনামি লোককে ঢুকাবার জন্যে যে আসলে বদউদ্দেশ্য থাকতো, সেইটার প্রধানত পুলিশকে যেভাবে করাপ্ট করে ফেলেছিল, এই পুলিশ মামলা বাণিজ্যের মধ্যে জড়িত ছিল। এই যে আওয়ামী লীগ ধরার নামে গত 1.5 বছর এরকম হাজার হাজার ঠিক আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিল না এমন মানুষদেরকেও, তাদের মধ্যে বিত্তবান থেকে শুরু করে গরিব মানুষ আছে, তাদেরকে মামলা দিয়ে দোষর বলে, ফ্যাসিস্টদের দোষর বলে তাদেরকে মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে যারা যারা বেইল পান, তাদের অনেকের সঙ্গে কথা বলে আমরা জেলের ভিতরে কি চলছে সেগুলো দেখে যেগুলো জানি, সেটা তো শিউরে উঠবার মতন। তারা একটা নতুন জিনিস তৈরি করেছিল, আওয়ামী লীগ বেইল পাওয়ার পরেও বেইল দিবে কিনা সেটা অ্যাটর্নি জেনারেল অফিসকে একসময় ফোন করতো। এখন এটা প্রায় প্রাতিষ্ঠানিক রূপ পরিগ্রহণ করছে, যে অবজারভেশন বলে একটা পিরিয়ড। এটা ধরে নিয়েছে যে মামলা আপনার 2টা মামলা থাকলো, 3টা মামলা থাকলো, বেল হয়ে যাওয়ার পরে তার যে বেআইনিভাবে জেলের মধ্যে অপেক্ষা করায়, বিভিন্ন ডিসিদেরকে ফোন করে জেল কর্তৃপক্ষ, তার বিরুদ্ধে অন্য কোনো নতুন মামলা আসছে কিনা। এইটা করতে গিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত বেল হওয়ার পরে জেলে আটকে রেখেছে, এরকম ঘটনা আছে। তো এইরকম এটা তো একটা নৈরাজ্য এবং দুর্নীতি একত্রিত হয়ে একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়েছে। অথচ এই সরকারকে জবাবদিহি করবার কোনো জনপরিসরে এই মিডিয়া টিডিয়া ছাড়া অন্য কোনো